স্বল্পার জীবনযাত্রা বড়ই আদিম, সরল প্রকৃতি। এখানে আসবার প্রথম দিন থেকেই দুই ভাই লক্ষ্য করেছেন আদিম জনগোষ্ঠীর এই চালচলন। খুবই সরল এদের জীবনযাত্রা। প্রথমত, আগুনের ব্যবহার এদের জানা, কিন্তু আগুন জ্বালানোর বিষয়ে এরা নির্ভরশীল সেই কোন এক সময় জ্বলে ওঠা দাবানলের আগুন। কবে কোনকালে বনের কোনো একটা অংশে আগুন লেগেছিল, সেই আগুন সংগ্রহ করে নিয়ে এসে তাকে জিয়ে রাখা হয়েছে সতর্ক নজরদারির মধ্যে, যাতে কোনো অবস্থাতেই সেই আগুন না নেয়। মহিলারাই এই দায়িত্ব নিয়েছে। একটা প্রকাণ্ড গুহার ভেতর দিবারাত্র আগুন জ্বলে। গ্রামের মহিলারা কাঠকুটো জড়ো করে এনে ফেলে সেই আগুন। এইভাবেই জিয়ে থাকে আদিম সেই আগুন। যার যার আগুন দরকার ধরিয়ে নিয়ে যায় এখান থেকে। বর্ষাকালেই একমাত্র একটু সমস্যা হয়, না হলে নিরুপদ্রবে সম্বৎসরই জ্বলতে থাকে সেই আগুন, কোনো বিড়ম্বনা ছাড়াই। দ্বিতীয়ত, গ্রামের পুরুষরা সকাল হলেই বেরিয়ে যায় শিকারে। তারা শিকারের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রস্তর খণ্ড, শক্ত গাছের ডাল বা এই ধরনের অসংশোধিত অস্ত্র। ফলে শিকারের জন্য তাদেরকে এগিয়ে যেতে হয় শিকারের একদম কাছাকাছি। এতে শিকার অনেক ক্ষেত্রে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এর ফলে দিনের একটা বড় অংশ ব্যয় হয় শিকার করতে গিয়ে। অনেক ক্ষেত্রে তা প্রাণ হানিকারক হয়ে দাঁড়ায়। ধারে কাছে হিংস্র সাপও থাকে। দল বেঁধে শিকারের সুরক্ষা বড় আকারের হিংস্র প্রাণীর ক্ষেত্রে খাটে না অনেক সময়। তৃতীয়ত, এদের মনোরঞ্জনের অনুষ্ঠান যা হয় মূলত রাত্রে। আদিম গোষ্ঠীর এই মানুষরা নাকি বানরেরা পারস্পরিক মনোরঞ্জনের একটা উপায় বের করেছে। রাত্রিকালীন খাওয়া দাওয়া সেরে এসে এরা সমবেত হয় একটা বড় গাছের পাশে। উপস্থিত প্রত্যেকে সেখানে গোল হয়ে বসে কেউ গান করে, কেউ নাচে। কিছু মানুষ আবার ফাঁপা গাছের গুড়ি বা ফাঁপা কাঠ জাতীয় বস্তুকে খুব জোর ঢোলের মতো পেটায়। এতে শব্দ হয় প্রচুর। এর তালে তালে এরা আবার নাচেও। যারা কিছুই পারে না তারা শুধু দেখে। দর্শকও তো চাই তো নাকি? প্রথম থেকেই অনুন্নত এই জাতিকে উন্নত করবার জন্য উঠে পড়ে লেগেছেন লক্ষণ। একদিন গ্রামের বেশ কয়েকজনের সামনে তিনি দেখলেন কি করে আগুন জ্বালানো যায় চকমকি পাথর দিয়ে। আবার চকমকি পাথর যদি না থাকে তবে দুটি বিশেষ প্রজাতির কাঠ ঘষে কিভাবে আগুন জ্বালানো যেতে পারে সেটাও দেখালেন তিনি। এই বিশেষ প্রজাতির কাঠ কোথায়, বনের কোন অংশে পাওয়া যেতে পারে সেটাও তিনি দেখে রেখেছিলেন। এই সুযোগে সেটাও সকলকে জানিয়ে দিলেন তিনি। কয়েকজন মানুষ খুব চটজলদি শিখে নিলেন এর প্রয়োগ। ফলশ্রুতি একদিন নিজ গুহায় ঢুকে বীরভদ্রেরা আবিষ্কার করলেন ফল, মূল ও অন্যান্য খাদ্য সামগ্রীর প্রাচুর্য। বোঝা গেল আগুন তৈরির সুফল হাতে নাতে সবচেয়ে বেশি পেয়েছেন মহিলারা। মহাধনুচি রক্ষণাবেক্ষণে তাদের এখন আর আগের মতো সময় দিতে হচ্ছে না বলে কৃতজ্ঞতার এই বহিঃপ্রকাশ। এরই মধ্যে বীরভদ্র একদিন দেখালেন একটা হাড়ের মধ্যে একটা পাথর বেঁধে তাকে চালনা করা হলে শিকারের উপর আঘাত আরো বেশি হয়। পাথরটিকে শান দিয়ে ধারালো করে একটা বড় লম্বা শুকনো গাছের ডালের আগায় যদি কায়দা করে বসিয়ে দেওয়া হয় তবে তা আরো ভালো। দূর থেকে অনায়াসে লক্ষ্য বস্তুর দিকে ক্ষেপণ করা যায় এই অস্ত্র। অল্প কয়েকদিন পর দেখা গেল গ্রামের বেশ কিছু ইঁচড়ে পাকা ছেলেপিলে পণ্ডিত হয়ে উঠেছে এই বর্ষা ছোড়া খেলায়। এই সুযোগে মেয়েরা আরো ঘনিষ্ঠ হতে চাইল শিকারে পারদর্শী এই ছেলেপিলেদের সঙ্গে। শিকারের ভাগ একটু বেশি পাওয়া যাবে এই আশায়। দাদা, এদের ধনুক চালানো শেখাবি না? সহর্ষে একদিন জিজ্ঞাসা করলেন লক্ষণ। দাদা, এদের মুগুর বানানো শিখিয়েছি, বর্ষা কিভাবে ছুটতে হয় তা দেখিয়েছি। আগে এরা রক্ত করুক, তারপর তো ধনুক। শিকারে এদের ব্যবহার্য অস্ত্রের মানোন্নয়ন অবশ্য বীরভদ্রদের পরিকল্পনার অন্তর্ভুক্ত। ভবিষ্যতে এদের যুদ্ধে কাজে লাগানোর পরিকল্পনা হিসেবে এদের উন্নত অস্ত্র তৈরি ও চালনার অভ্যাস দুটোই থাকা প্রয়োজন, অন্তত কাজ চালাবার মতন অস্ত্র। না হলে এদের বর্তমান মানদণ্ডে এরা এক পলও দাঁড়াতেই পারবে না অতি উন্নত রাক্ষস সেনার সামনে। উনি খেয়াল করে দেখেছেন মানবদের এই আদিম গোষ্ঠীর গায়ের জোর যথেষ্ট। আকৃতি যদিও বেশ কিছুটা খর্ব,
কিন্তু তার অভাব এরা মিটিয়ে নিয়েছে ক্ষিপ্রতা দিয়ে। শুধু এদের মধ্যে শৃঙ্খলাবোধ এসে গেলে এদের নিয়ে একটা সেনাদল গঠন করা সম্ভব, তবে এদের সংখ্যা আরো বাড়াতে হবে।